আপনি জীবনে যা চান তা পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। আপনি জীবনে একবার হলেও কারো চাওয়াটা একটু হলেও পূরণ করে দেখবেন আপনার কাছে কতটা আনন্দ লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা সকালের নাস্তার পর থেকে শুরু করছি। আরহামের বাবা অফিসে চলে গিয়েছে, এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন করব, অন্যান্য ঘরের কাজকর্ম করব। আর ঈদের আগে থেকেই আমার বাসার যে হেল্পিং হ্যান্ড খালা ছিল উনি নেই, উনি এখন আসবে না, প্রায় কয়েক মাস আসবে না, ওনার মেয়ের বেবি হবে, তাই উনি চলে গিয়েছে। তো প্রায় 1 মাস যাবতই আমি হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করছি। আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করাটা খুবই কষ্টকর ব্যাপার। আর এই গরমে একা একা সব কাজ করা তো আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আরহামকে সামলে সব কিছু করাটা। কারণ ঘরের তো আর একটা কাজ থাকে না, আর বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু ঘর বাড়ি এত পরিমাণ ধুলো হয়ে যায়, মানে প্রত্যেক দিনই ঝাড়াঝাড়ি করা লাগে, কিন্তু তারপরেও না ধুলো হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, এখন 2-3 দিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু প্রচুর গরম ছিল। তো রান্নাবান্নার জন্য মাছ আর চিকেন ভিজিয়েছি। চিকেনটা আরহামের জন্য, তাই 1 পিস চিকেন নিয়েছি। তো ওই একটা লেগ পিস নিয়েছি, তারপর ওইটা পুরোটা রান্না করব না, কারণ পুরোটা রান্না করলে আরহাম খাবে না। ওর থেকে কিছুটা নিব আর কিছুটা আবার রেখে দিব, কারণ দেখা যায় বেশি পরিমাণে রান্না করলে, কারণ ওর রান্নাটা তো একদম ঝাল ছাড়া করি, তো সেটা আর আমরা কেউ খাওয়া হয় না, আরহামই খাওয়া হয়, তাই পুরোটা রান্না করে আর নষ্ট করব না। আর আমি আম্মু কিছুদিন আগে শোল মাছ দিয়েছিল ছোট ছোট করে কেটে একদম, তো সেই শোল মাছটা রান্না করব আর আপনাদের সাথেও রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, এইটুকু আশা তো আপনাদের কাছে করতেই পারি। আর ভিডিওটা যদি কোথাও কোনো অংশ একটু পরিমাণও ভালো লেগে যায়, আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিতে পারেন। তো এত পরিমাণ ধুলো হয়, মানে যেদিকে তাকাই সেদিকে শুধু ধুলোবালি ছাড়া আর কিছুই দেখা যায় না। আর এই যে গরমে দেখুন আমার অ্যাকোরিয়ামের 2টো মাছ মারা গিয়েছে, তো একটাই আছে এখন। গরমেই হয়তোবা মারা গিয়েছে, কারণ যে পরিমাণ গরম পড়ছিল, এই পানিগুলো দেখতাম কি কেমন যেন একটা গরম হয়ে থাকতো। আমার ফিল্টারের পানিটাও দেখতাম কেমন যেন একটু উষ্ণ উষ্ণ ভাব হয়ে থাকতো। আরও ফ্রিজের পাশে হওয়াতে কিন্তু পানিগুলো আরও বেশি গরম হয়ে যায়। ফ্রিজের পাশে যেহেতু ফ্রিজ থেকে একটা গরম তাপ বের হয়। আসলে কেউ যখন আমাদের কাছে না থাকে তখন কিন্তু তার গুরুত্বটা আমরা উপলব্ধি করতে পারি। সেটা যে কেউই হোক, আপন মানুষও যখন কাছে থাকে তখন কিন্তু তাকে আমরা হয়তোবা তেমন একটা গুরুত্ব দেই না, হেলাফেলা করি। কিন্তু সে যখন আমাদেরকে ছেড়ে দূরে চলে যায় বা আমাদের থেকে একটু দূরে থাকে, তখনই কিন্তু তার গুরুত্বটা আমরা বুঝতে পারি। তো তেমনই হয়েছে আমার, এখন হেল্পিং হ্যান্ড ছাড়া যে কতটা কষ্ট করতে হচ্ছে, কারণ পেঁয়াজ কাটা, ধোয়া, মোছা সব কিছুই তো করতে হচ্ছে। আর আমার যেই খালা ছিল উনি খুব ভালো ছিল, আমার প্রত্যেকটা কাজে খুব হেল্প করতো। আমার না রান্না করতে সবচেয়ে বেশি মানে কষ্টদায়ক লাগে পেঁয়াজ কাটতে। তো খালা সবসময় আমার পেঁয়াজ কেটে দিত, তারপরে সকালের নাস্তার যে রুটি সেটা বানিয়ে দিত, ভাজি কেটে দিত। তো এই কাজগুলো কিন্তু সব একাই করতে হচ্ছে। তো একা করতে গেলে কিন্তু সময়টাও আমার বেশি দিতে হচ্ছে। তো আরহামকে, তো এই যে দেখুন আমি কাজ করছি আর আরহাম কিন্তু আমার পাশে দাঁড়িয়ে এই যে কান্নাকাটি করছে, তো অনবরত কান্নাকাটি করেই যাচ্ছে, আর কোলে নিয়ে তো রান্নাবান্না করাও পসিবল না। আর আজকে যে শোল মাছটা আমি রান্না করছি এটা আমার আম্মুর রেসিপি। আমার আম্মু সবসময় শোল মাছ কিনলে এরকম ছোট ছোট পিস করে আলু টমেটো দিয়ে রান্না করে, খুবই মজাদার হয় এই তরকারিটা। তো আজকে চিন্তা করলাম আম্মুর মতনই রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো মাছগুলোকে ছোট ছোট পিস করে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, ভেজে নিচ্ছি। আর ওইখানে আমি একটা মশলা রেডি করেছি, আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি একটু মিক্স করে নিয়েছি। আর এদিক থেকে পেঁয়াজটা ভেজে নিয়েছি। খুব সিম্পল একটা রান্না, কিন্তু রান্নাটা খুব মজার হয় আর একটু মশলাদার হয় রান্নাটা, একটু ঝাল মশলা বেশি দিয়ে রান্না করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এখানে শোল মাছের বদলে আপনারা কিন্তু যে কোনো বড় মাছও এরকম ছোট ছোট পিস করে কেটে রান্না করতে পারেন, ভালো লাগবে।
এখানে যে আলুটা দিয়েছি এই আলুটাও কিন্তু আমি ছোট ছোট করে কেটে মাছ ভাজার তেলেই কিন্তু হালকা করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিয়েছি। আলুটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি বেশ অনেকটা পরিমাণে টমেটো দিয়ে দিয়েছি। তারপরে সব কিছু আবার ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর শোল মাছ কিন্তু একটু শক্ত ধরনের মাছ, এটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করলেও কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এটা কিন্তু চাইলে কষিয়েও রান্না করা যায়, কিন্তু আমার আম্মু সবসময় এভাবে ভেজেই রান্না করে। এই যে দেখুন আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নামানোর আগে কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর জিরার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে ধনেপাতা এবং জিরার গুঁড়ো দুটোই ইউজ করা হয়। তো খেতে খুবই মজাদার হয় এই তরকারিটা। এই তরকারিটা হলে তো আর কিছুই লাগে না। কিন্তু যতই হচ্ছে নিজে রান্না করি, আম্মুর রেসিপি ফলো করে, মায়ের হাতের টেস্টটা কিন্তু পাওয়া যায় না। মায়ের হাতের টেস্ট কিন্তু মায়ের হাতেই, তাই না? আর এদিক থেকে আরহামের বাবা শোল মাছ খেতেও পারে, নাও খেতে পারে, তাই আর রিস্ক নিচ্ছি না। এখান থেকে হচ্ছে দুটো ডিম রান্না করে ফেলছি। ডিম হচ্ছে, এটা হচ্ছে ডিমের পোচ ভুনা। ডিম পোচ ভুনাটা অনেক বেশি মজাদার হয়, আমার কাছে তো খুব ভালো লাগে। এটা একটা রংপুরের অঞ্চলের রান্না, এটাকে বলা হয় ডিমের তেলানি। তো আজকে রেসিপিটা শেয়ার করলাম না। আপনারা যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খুবই সহজ একটা রান্না, কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তো আরহামের বাবাকেও আমি এখন প্রায় সময় দেখা যায় এভাবেই ডিম রান্না করে দিই, কারণ ডিম সিদ্ধ করে ভুনা করা একটু বেশি ঝামেলার হয়ে যায়। যখন বেশি রান্না করিস তখন ওইভাবে করি, কিন্তু ঝটপট যখন সময় থাকে না তখন কিন্তু এভাবেই রান্নাটা করে নিই। তো এই যে দেখুন ডিমটা হচ্ছে আমি দিয়ে দেওয়ার পরে উপর থেকে একটু লবণ, চিলি ফ্লেক্স, ধনেপাতা একটু দিয়ে দিব, একটু দেখতে সুন্দর লাগবে। ডিমটা দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবে, কারণ ডিমটা যেহেতু পোচ হবে এখানে হচ্ছে এই পানিতেই সুন্দরভাবে ডিমটা যাতে সিদ্ধ হয়ে যায়। তো রান্নাবান্নাটাও তাড়াতাড়ি শেষ করে নিয়েছি। আরহামের রান্নাটাও আরেক পাশ থেকে করে নিয়েছি। তো আরহামের রান্নার রেসিপি অনেকেই দেখতে চান, তো আসলে সবসময় না কাজকর্ম এত তাড়াহুড়ো করে থাকি, তো সব রেসিপিগুলো নেওয়া হয় না। তো ইনশাল্লাহ আরহামের রান্নাবান্নার রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আর আরহামের রান্নাগুলো দেখা যায় বেশিরভাগই আমি সব মশলা দিয়ে মেখে একবারে বসিয়ে দিই, কারণ যেহেতু খুব কম তেল মশলা ইউজ করি ওর রান্নাটাতে, তাই একবারে হাতে মেখে বসিয়ে দিলে রান্নাটার টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও খুব সুন্দর হয়। এদিক থেকে রাইস কুকারে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা আজকের ভয়েস ওভারে আরহামের শব্দ শুনতে পাবেন, কারণ ও ঘুমিয়েছিল, আমি ভয়েস দিতে এসেছি আর ঘুম থেকে উঠে গিয়েছে। তো ভাবলাম ওকে খেলতে দিয়ে তারপরে ভয়েস ওভারটা শেষ করি। আসলে না এরকমই হয়ে যায়, ভিডিও তো করতে পারি যতটুকু হোক করি, কিন্তু যখনই আমি ভয়েস ওভার দিতে যাই তখনই না ও ঘুম থেকে উঠে যায়। মাঝে মাঝে দেখা যায় অর্ধেকটা ভয়েস দিয়েছি, তারপরে অর্ধেকটা আবার পরবর্তীতে দিতে হয়। আজকেও কিন্তু সেটাই হয়েছে। এই যে দেখুন রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। ডিমটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু অনেক মজার। সাথে যদি একটু পাতলা ডাল থাকে আর কোনো কথাই নেই। খুব সিম্পলভাবে তাড়াহুড়ো করে যদি রান্না করতে চান তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন। তো আপনারা যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তা এখন হচ্ছে আমি একটু ঘরটা মুছে নিব। ঘরটাও না দেখা যায় এখন রেগুলারই মুছতে হয়। আগে কিন্তু দেখা যেত একদিন পর পর মুছলেও তেমন একটা প্রবলেম হতো না। আর এখন যেহেতু আরহাম দেখা যায় হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি করলে দেখা যায় এটা ওটা ফেলে, কিছু খেতে দিলে ফেলে দেয়, আর ময়লাগুলো ওর পায়েও লেগে যায়। এর জন্য কিন্তু রেগুলারই ঘরটা মুছতে হয়। তো কয়েকদিন হচ্ছে আরহামের বাবাও মুছে দিয়েছে, তো মাঝে মাঝে আমিও মুছে নিই যখন হাতে সময় পেয়ে যাই। আরহামের বাবা হচ্ছে অফিস থেকে আসে তারপরে মুছে, তো সব সময় তার সম্ভব হয় না। তো আর এই যে এদিকে বিকেলবেলা হচ্ছে রাকিন, জ্যোতি, বিপাশা ওরা এসেছিলো। জ্যোতি, বিপাশা হচ্ছে আমার দুটো ননদ, মানে আমার মামাতো ননদ। আর রাকিনকে তো সবাই চিনেন, আমার চাচা শ্বশুরের ছেলে, মানে আরহামের চাচ্চু। তা আরহাম না খুব সুন্দরভাবে চাচ্চু বলা শিখেছে, মানে তাত্তু তাত্তু এরকম একটা ওয়ার্ড বলে, আমার কাছে তো খুবই কিউট লাগে। তো ও তো মানুষ পেলে খুবই খুশি, রাকিনের সাথে অনেক বেশি খেলাধুলা করছিল, মজা করছিল। তো ওরা আসলে না আমারও একটু ভালো লাগে, একটু সুন্দর সময় কাটে, আর আরহামও খুব খুশি হয়। তো যেহেতু স্কুল থাকে সবসময় আসতে পারে না, তো যখনই আসে আরহাম খুব মজা করে ওর সাথে। তো বিকেলবেলাও একটু নাস্তা তৈরি করব, তো সেটার প্রিপারেশন আমি এদিক থেকে নিয়ে নিব। তো বিকেলে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে আটা মানে ডো করে নিয়েছি। এটা হচ্ছে আমরা পরোটার ডো যেভাবে করি একটু তেল দিয়ে ময়ান করে, সেরকম একটা ডো করেছি। তো সেটার
আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন হচ্ছে আমি একটা রুটি বেলে নিচ্ছি। ঘরে বিফ রান্না করা ছিল আমার, সেই বিফ থেকে কয়েকটা পিস রয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে আমি হচ্ছে একটা কিমা তৈরি করেছি। তো বিফটা হচ্ছে আমি একটু ছোট ছোট করে কেটে তারপরে একটু পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, তারপরে হচ্ছে একটু ডিম দিয়েছি সাথে, যাতে কিমার পরিমাণটা বাড়ে, কারণ অল্প একটু মাংস ছিল, 5-6 পিসের মতো মাংস ছিল। তো ডিমটা দেওয়ার ফলে কিন্তু কিমার পরিমাণটা আরেকটু বেড়েছে। তো এগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় মানে আগের দিন করে রেখেছিলাম কিমাটা, তো এখন হচ্ছে আমি ঝটপট করে তৈরি করে নিব। আর আজকের এই মানে নাস্তাটা কিন্তু আমি ওভেনে বেক করব। তো অনেককেই দেখেছি হচ্ছে ফ্রোজেন পরোটা দিয়ে এই টাইপের একটা রেসিপি হচ্ছে করেছে। তো আমি আর ফ্রোজেন পরোটা যেহেতু এখন আর খাওয়া হয় না খুব একটা, তো এর জন্য হচ্ছে ঘরেই তৈরি করে নিয়েছি। আসলে এটা যে এত ভালো হবে আমি কখনো কল্পনাই করিনি, যে এই ধরনের মানে সিম্পলভাবে একটা ডো দিয়ে এত সুন্দর করে বেক হয়ে যাবে ওভেনে। আপনারা চাইলে হচ্ছে এটা চুলায়ও আপনারা তেলে ভাজতে পারেন, কিন্তু ওভেনে বেক করলে এটা মানে খেতেও হেলদি হয় আর টেস্টটা বেশি ভালো আসে তেলে ভাজার থেকে। এই যে দেখুন আমি কিন্তু ভিতরে কিমাটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন হচ্ছে ফোল্ড করে আমি হচ্ছে কাঁটা চামচ দিয়ে একটু মুখগুলো বন্ধ করে দিচ্ছি, মানে একটা রুটি দিয়ে আমি দুটো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন বা যে কোনো ভেজিটেবল দিয়েও কোনো একটা পুর তৈরি করে দিতে পারেন, বা ভেজিটেবলের সাথে একটু সামান্য পরিমাণে ডিম অ্যাড করতে পারেন, তাহলে এই যে এর ভিতরে যে পুরটা এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি চেয়েছিলাম একটু চিজ দিব, কিন্তু চিজটা ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম, তাই আর চিজটা অ্যাড করা হয়নি। চিজটা দিলে খেতে আরও বেশি ভালো লাগতো। তারপর হচ্ছে আমি প্যাটিসগুলোকে হচ্ছে একটা ওভেনের ট্রেতে নিয়ে নিয়েছি। ওভেনের ট্রেতে আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, এতে করে ওভেনের ট্রেটা নষ্ট হবে না। আর উপর থেকে হচ্ছে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। ডিমটা দিলে কি হয়, ওর উপরের কালারটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু চুলাতেও বেক করতে পারবেন। এই যে দেখুন আমি বেক করে নিয়েছি। এটা যখন গরম গরম খেয়েছি মনেই হয়নি আমি একটা নর্মাল হচ্ছে পরোটার ডো দিয়ে এটা তৈরি করেছি। অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর অনেক মজা হয়েছিল। এটা চাইলে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখেও যে কোনো টাইমে এভাবে বেক করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।